পুলিশ মানেই জানবি হাড় হারাম, কোথায় ফিল্ডিং সাজিয়ে রেখেছে কোনো ঠিক নেই। আর মনে রাখবি গাড়িটা তুই চালাচ্ছিস না, গাড়িটা আমি চালাচ্ছি। মস্তানি আর তোলাবাজির দুনিয়ায় সবচেয়ে জরুরি বিনিয়োগ হলো ভয়। हुब्बा को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। মুম্বাইয়ের ডন নিয়ে অনেক ছবি হয়েছে, হুগলির ডন নিয়ে তো ছবি হয়নি, বাংলায় এরকম ছবি হয়নি। তো সেই ছবি কেন হলো, ছবি বানানোর পিছনে গল্প কি, এই ছবিতে কি দেখবেন আপনি, সেই সব নিয়ে কথা বলবো এই দুষ্টু লোকদের সঙ্গে বসে। ব্রাত্যদাকে দিয়ে শুরু করি। ব্রাত্যদা, এরকম একটা চরিত্র হুব্বা শ্যামল, আপনার মনে হলো কেন যে হুব্বা শ্যামল নিয়ে একটা ছবি করা উচিত? মনে হলো কেন মানে আমি তো আগে একটা আন্ডারওয়ার্ল্ড নিয়ে ছবি বানিয়েছি, আমার জীবনের প্রথম ছবি রাস্তা। সেটা যে কোনো বাংলা ছবি এই শতাব্দীতে ইউটিউবে সর্বোচ্চ ভিউ, কিন্তু সকলেই বলেছিল এটা সময়ের আগে বানানো ছবি। তো এটা এখন সময়োপযোগী আমার হয়েছে বলে মনে হয়। আইডিয়াটা এলো পুলিশ কর্তা সুপ্রতিম সরকার, তারা আবার গোয়েন্দা পিঠ বলে বই আছে, তাতে 12টা কেস আছে, 10টা কেস আছে। 10টা কেসের মধ্যে একটা ছিল এই হুব্বার কেস, এবং হুগলি, কোন্নগর, হিন্দমোটর, মানে ওইখানকার যে শিল্পাঞ্চল, সেখানকার মধ্যে থেকে একজন অ্যান্টি সোশ্যাল হুব্বা শ্যামল 2011 সালে মারা যায়, এবং যার খুবই দাপট ছিল। এবং তুমি যেরকম বললে পৈতে কাঠ বা ইত্যাদি ইত্যাদি, খুন খারাপি, এক্সটর্শন, কিডন্যাপিং, সিন্ডিকেট, এই সবই এই নতুন শতাব্দীর গোড়া থেকে 2000 সাল থেকে তার একেবারে যাকে বলে একচেটিয়া রবরবাদ ছিল, যদিও তার উত্থান ওই 9-এর দশকের শেষের দিক থেকে। তো কেসটা পড়ে আমার খুব আমার মনে হয় এটার মধ্যে একটা সিনেমা লুকিয়ে আছে। আপনি চেয়েছেন যে এই ছবিটা দেখতে দেখতে অস্বস্তি হোক, একটা অস্বস্তি হোক মধ্যবিত্তর, যে এইরকম ভাবে বেড়ে ওঠে, এইভাবে একটা জীবন তার বেড়ে ওঠা, হ্যাঁ, আমাদের চোখের সামনেই তো এই ধরনের জীবন থাকে। আপনারা যারা ট্রেলার দেখেছেন আপনারা জানেন হুব্বার চরিত্রে মোশাররফ করিম, কিন্তু হুব্বার মাঝারি বেলার চরিত্রে এই যে যিনি বসে আছেন গম্ভীরা, আমি বলছিলাম না প্রথমে যে আপার কাট হয়, শর্ট কাট হয়, পৈতে কাট, ছবিতে পৈতে কাট দেখানো হয়েছে। পৈতে কাটটা কি যদি একটু বলা যায়? পৈতে কাঠ হচ্ছে ওর ওই মার্ডার করার সময় পুরো পৈতের মতন এরকমভাবে চালিয়ে দিত ছুরিটাকে। তো সেরকম ওই হুব্বাও আর কি, যার খুন করাটা নেশা, এবং সে ওই এরকমভাবে ছুরিটা চালাতো, এটা হচ্ছে কাছে পৈতে কাঠ। এবং বটি কাবাব আর একটা ইয়ে রয়েছে, যে ওই পিস 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 করে ছোট ছোট ফুটবল মাঠ এরকম একটা আছে বোধহয়, ফুটবল গ্রাউন্ড, পেটের মধ্যে পুরো গোল করে কেটে দেওয়া, ওটা ফুটবল মাঠ, ফুটবল মাঠ। হ্যাঁ, তো এই রকম চরিত্র তো সচরাচর আমরা দেখি না, বা আমাদের সামনে এ ধরনের চরিত্র বোধহয় 2-3 দশকে একটা আসে, আমরা বইয়ে পড়ি, আমরা শুনি, কাগজে দেখি। এই ধরনের একটা চরিত্রের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিতে গেলে কি করতে হয়েছে? কারণ এই চরিত্র বড় কঠিন চরিত্র, এই চরিত্রের মধ্যে একবার ঢুকলে তখন পারিপার্শ্বিকে পারিপার্শ্বিক পরবর্তী ক্ষেত্রে খুনটা চালাতে পারে বলছো না? আমি জানি না, আমি সেটাই জানতে চাইছি। না, সেটা নয়, এইটার শুরুটা হয়েছিল হচ্ছে লকডাউন তখন শেষ হয়েছে সবে, আর তখন হঠাৎ করে আমার কাছে ফোন, যে ছবি, এবং স্যার ফোন করবে। স্যার যখন ফোন করলো, বললো একটা আমার পরের ছবি নিয়ে কাজ করছি, এবং সেখানে তোমার একটা খুব ভালো চরিত্র, এখন কাউকে বলো না। তো ঠিক আছে, কিন্তু তখন ডিকশনারি সবে সবে শেষ হয়েছে, এবং ডিকশনারি আমার অনেক বন্ধুবান্ধব থিয়েটারের ছেলেমেয়েরা কাজ করেছে, এবং সেটা দেখে একটা কোথাও খারাপও লেগেছিল যে এরকম আমার মতন অনেকে কাজ করলে আমিও করতে পারতাম, আমি কেন নই। কিন্তু সত্যি কথা যে ব্রাত্যদার পরের ছবিতেই এইরকমভাবে হুব্বা তার ছোটবেলা আমি, সেটা এখনও কোথাও বিশ্বাস করতে আমারও একটু অসুবিধে হচ্ছে। এইরকম এতটা বড় স্প্যানে কাজ তো কখনো করিনি। তো সেটা কোথাও গিয়ে একটা নিজের উত্তেজনাও রয়েছে, যে ছবিটা মানুষের কাছে যখন পৌঁছবে, মানুষ কীভাবে দেখবে, এবং তাদের ভালো খারাপ মন্দ সবটা নিয়ে। আর এটার প্রস্তুতি যেটা বলে, যে প্রথম দিন যখন ডাকা হয়েছিল আমাদেরকে স্ক্রিপ্ট পড়ার জন্য, তো ব্রাত্যদার কাছে গিয়ে স্ক্রিপ্ট পড়েছিলাম, এবং কাউকে স্ক্রিপ্ট দেওয়া হয়নি। আমি প্রায় হাতে পায়ে করে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে আসার প্ল্যান করেছিলাম। তো সেখানে আমি স্ক্রিপ্টটা নিয়ে এসেছিলাম। স্ক্রিপ্টটা পড়ার পরে যিনি রাইটার, যিনি ডিরেক্টর, তিনি কি চাইছেন তার ওপরে নিজের
চরিত্রটাকে পুরোটাই সাজানো, এবং সেটা চেষ্টা করেছি। অশোকদা, আপনার চরিত্রটা নিয়ে যদি একটু বলেন। আমি এই ছবিতে একজন পলিটিক্যাল লিডারের একটা চরিত্র, যার কাছে আশ্রয় পায় হুব্বা আর কি। তো এটা ওই 11-র আগে যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতাসীন দলের জেলার একজন নেতা আর কি। তো এইরকমই চরিত্রটা, যা আমার কাছে আশ্রয় নেয় এবং আমার আদরে আদরে বাঁদর হয় হুব্বা। তো মোটামুটি এইরকমই না, কিন্তু পলিটিক্যাল লিডার। অশোকদা, মজার ব্যাপার হচ্ছে যে হুব্বা সম্পর্কে বিভিন্ন জায়গায় পড়ে বা শুনে একটা অন্তত অবয়ব তৈরি করা যায়, ভিজুয়ালাইজ করা যায়, একটা চরিত্র নির্মাণ করা যায়। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার চরিত্রটা নির্মাণ করতে তো কঠিন, তাহলে আপনার ক্ষেত্রে কাজটা হয়েছিল। হ্যাঁ, কঠিন, আবার কঠিন নয়ও বটে। কারণ হচ্ছে যে আমার একটা ওই রাজনীতি করার একটা ইতিহাস ছিল এবং রাজনীতির সম্বন্ধে একটা জানা বোঝা থাকার ফলে আমার একটু সুবিধেই হয়েছিল। ফলে ব্রাত্যদার সঙ্গে কমিউনিকেশনেও সুবিধা হয়েছিল। এবং একটা দৃশ্য আমার মনে পড়ে, হুব্বা অ্যারেস্ট হওয়ার পর একটা প্রেস মিটের একটা জায়গা ছিল, তো 6 লাইন ডায়লগ ছিল। তো ব্রাত্যদা বললেন যে ওটাকে 8 লাইন কি 10 লাইন করতে হবে তোমাকে। তো সেটা আমি বানিয়ে করেছিলাম, যেভাবে ওই সময় নেতারা কথা বলতেন আর কি। বুদ্ধদেবের চরিত্রটা আমি একটু বলে নিই। আমি বুদ্ধদেবের সঙ্গে কথা বলছিলাম, তো কথা বলে আমি যেটা বুঝলাম যে বুদ্ধদেব হচ্ছে এই ছবিতে, যদি আমরা হিসাব করে অঙ্ক কষে দেখতে চাই, তাহলে দেখতে হবে হুব্বা শ্যামলের থেকে সবচেয়ে বেশি যার কথা বলা উচিত সেটা হলো এই চরিত্রটা। তার কারণ হুব্বা শ্যামলের প্রতিদ্বন্দ্বী, একসময় হুব্বা শ্যামলের টিমে থাকা লোক, পরে প্রতিদ্বন্দ্বী, তাই তো? তো হুব্বা শ্যামলের সঙ্গে টক্কর নিতে হচ্ছে স্ক্রিনে। কিরকম অভিজ্ঞতা, মানে নিজেকে তৈরি করাটা তো যথেষ্ট একটা চাপের জায়গা, যে হুব্বা শ্যামল যার উপর পুরো ফোকাস, যার উপর পুরো লাইমলাইট। ওর চরিত্রের নাম বাঘা। বাঘা, তো মানে বাঘার মতোই দাপট দেখাতে হবে ইনফ্যাক্ট, কারণ হুব্বা শ্যামলের উপর পুরো লাইমলাইট, সেখানে হুব্বা শ্যামলের বিপরীতে এরকম একটা চরিত্র। আসলে আমি অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে যে মোশাররফ করিমের সঙ্গে আমার স্ক্রিন শেয়ারের সুযোগ হয় এই কাজটা করতে গিয়ে, সেটা একটা বড় প্রাপ্তি। এবং আমি প্রথম তাকে খুঁজে পাই আর কি টেলিভিশন ছবি, তার বাংলাদেশের একটি ছবি টেলিভিশনে প্রথম আমি মোশাররফ করিম চঞ্চল চৌধুরী প্রথম কাজ দেখেছিলাম। তারপরে আমি ভাবতে পারিনি যে এরকম একটা ব্যাপার ঘটে যাবে। অবশ্যই ব্রাত্যদা সুযোগ দিয়েছেন বলেই হয়েছে। চরিত্রের জায়গা থেকে আমি ওইভাবে কখনোই মানে আমি এনজয় করেছি প্রসেসটাকে, কারণ সবথেকে মজার যেটা ছিল, আমাদের কারো কাছে কিন্তু স্ক্রিপ্ট দেওয়া ছিল না, যা হয়েছে অন সেট বাবা ইম্প্রোভাইজ করে হয়েছে। সেই মুহূর্তে ডিরেক্টর বলেছে যে আমি এটা চাইছি, এটা করো। এমনও না, হয়েছে তার জন্য অজস্র রিহার্সাল করতে পারো তুমি, সেই স্পেসটা দেওয়া হচ্ছে। সেটা বলে, সেই তার একটা গ্রাফ দিয়ে দিয়েছিলেন উনি। মানে গতানুগতিক ছবির শুটিং এর থেকে শুটিং ভিন্ন ধরনের, যেহেতু সবারই একটা প্রথাগত অভিনয়ের একটা ধারা রয়েছে স্টেজে, সুতরাং সেটাকে কাজে লাগিয়ে কাজ করেছেন। হ্যাঁ, এরা সব অ্যাক্টর স্টেজে ইম্প্রোভাইজ করে অভ্যস্ত। ফলে আমি দেখলাম এই সুযোগটা নিয়ে, আর এই কারণ অ্যাক্টর হিসেবে আরেকটু স্পেস পাওয়ার সুযোগও যেমন পাওয়া যাচ্ছে, ঠিক একইভাবে ইম্প্রোভাইজ করা ক্যামেরার সামনে। এবং উনি ভীষণভাবে মানে আমি যদি বলি অভিনেতা হিসেবে ফ্রিডম পেয়েছিলাম, খুব স্বাধীনতা পেয়েছিলাম, খুবই বিশ্বাস করেছিলেন। এটা একটা বড় পাওয়া, এটা একটা বড়, এবং সবথেকে বড় পাওয়া অবশ্যই এটা বললাম যে মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে পারে, এবং উনি একটা বিশেষ মুহূর্তে আমাকে জড়িয়ে ধরেছিলেন। ওই আলিঙ্গনটা আমার কাছে থেকে যাবে। থ্যাংক ইউ তার জন্য। ব্রাতদা, এই যাদের সঙ্গে আপনি কাজ করলেন, এরা মানে অন্তত আমার সঙ্গে যারা বসে রয়েছেন, এরা স্টেজ দাপিয়ে বেড়ানো মানুষ, এরা সেলুলয়েডের মানে ক্যামেরার সামনে এরা সেভাবে কখনো আসেননি। তাদের ক্যামেরার সামনে আনছেন, আর ক্যামেরা না অশোক আগে সিনেমা অশোকদা ছাড়া করেছে, করেছে দু একটা, মানে সেভাবে লাইমলাইট নেই। কিন্তু তার পাশাপাশি আপনি এমন একজনকে সেই ছবিতে নিচ্ছেন ক্যামেরার মাধ্যমেই, যাকে মোটামুটি দুই বাংলার মানুষ চেনেন, এই দুটো মেলবন্ধন ঘটিয়েছেন। মোশাররফ করিম কেন আপনার হঠাৎ মনে হলো কেন যে হুব্বা শ্যামলের চরিত্রটা মোশাররফ করিম করতে পারবেন? না, তার কারণ আমি মোশাররফের সঙ্গে আগে একটা সিনেমা বানিয়েছি, ডিকশনারিতে কাজ করতে করতে আমি বুঝতে পারি, ইনসিডেন্টালি আমি তখন আবার ওই শুটিংয়ের পরে বা নাকি শুটিংয়ের আগে আমি মানে হুব্বা বইটা পড়ছিলাম, তো তখনই আমার মাথায় আইডিয়াটা, এই সিডটা মানে বীজটা আসে। আর এই কাজ করতে গিয়ে বুঝতে পারি এটা মোশাররফ ছাড়া, মানে আমি হুব্বাকে দেখতে পাচ্ছিলাম না কে হুব্বা করবে। হ্যাঁ, তখন আমি এটা মোশাররফের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝতে পারি এই তোমার। তো মানুষ বিনোদনের খোঁজে যায় সিনেমা হলে, খুব সিরিয়াস ছবি যে দেখে না তা না, নিশ্চয়ই দেখে, কন্টেন্টের জন্য ছবি তো দেখে।
ভায়োলেন্স, অস্বস্তি, এমন একটা চরিত্র যে চরিত্রটা নেগেটিভ শেডের, সেই মুখ্য চরিত্র, সেই চরিত্রের মানুষ যে সময়ে সেই চরিত্র কাজ করেছে বা কুকাজ করেছে বলতে পারেন, সে সময় তো মিডিয়া ছিল না, সুতরাং সেইভাবে মানুষ তাকে চেনেনও না, জানেনও না। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এখন না হয় অনেক খবর অনেক জায়গায় যায়, তখন খুব সীমিত ইলেকট্রনিক মিডিয়া। 2011-য় মারা গেছেন, কিন্তু মানে হুব্বা শ্যামল যে সময় কাজ করেছে সে সময় সীমিত ইলেকট্রনিক মিডিয়া, দূরদর্শন ছাড়া আর কিছু ছিলই না। সেই মানুষটাকে সেলুলয়েডে তুলে নিয়ে এসেছেন এবং আপনি বিশ্বাস করেন এই চরিত্রটা দেখার জন্য মানুষ হলে যাবে। এই কনফিডেন্সটার কারণ কি? ভীষণ ওর মানে সেন্স অফ কমেডিকে কাজে লাগানো হয়েছে। তো ওর যে ছবিটার মধ্যে নিজস্ব একটা কমিক্যালিটি আছে, ক্যারেক্টারদের নেইভিটির মধ্যে, ক্যারেক্টারদের নিজস্ব উপস্থাপনার মধ্যে, সে সোসাইটিতে তাকে কিভাবে রেকন করা হচ্ছে সেটা না জেনে যে সারল্যের উদ্গম হয়, হ্যাঁ, এবং এবং একই সঙ্গে তার মধ্যে থেকে যে মহাকমেডি লুকিয়ে থাকে, যে নাশকতা লুকিয়ে থাকে। আর সবথেকে বড় কথা, আমার ধারণা ছবিটা ভীষণ এন্টারটেইনিং। ছবিটা যেভাবে করা হয়েছে, একটা বড় স্প্যান জুড়ে ছবিটার গল্প, ছবিটার মধ্যে অনেকে নস্টালজিয়া পাবেন, ছবিটার মধ্যে অনেকে শুধু অপরাধ জগৎ পাবেন না, মানে 8-এর দশক 9-এর দশক পাওয়া যাবে, 7-এর দশকও পাওয়া যাবে। হ্যাঁ, তো অনেকটা বড় স্প্যান জুড়ে আছে ছবিটা। তো ফলে সময়কালটা, মানে সময়ের মেয়াদটা বেশ দীর্ঘমেয়াদী সময় জুড়ে ছবিটার সময়কাল। তো সেইটা আমার ধারণা অনেকে তার স্মৃতির কাছে, স্মৃতি অভিজ্ঞতার সমর্থন পাবে, কেউ অভিজ্ঞতার, কেউ বিরোধিতা পাবে। এই আমরা তো শিল্প ওই 3 কারণে দেখি। একটা হচ্ছে অভিজ্ঞতার সমর্থন, 2 হচ্ছে অভিজ্ঞতার বিরোধিতা, 3 হচ্ছে অভিজ্ঞতার প্রসারণ, মানে আমার অভিজ্ঞতা বাড়ছে কিনা এতে। তাই এতে আমার ধারণা এই সিনেমাটায় অভিজ্ঞতার এক ধরনের প্রসারণ হবে, যেটা দর্শককে অ্যাট্রাক্ট করবে। আমি চাইবো যে সবাই মিলে আপনারা ছবিটা দেখুন, আমি চাইবো যে আপনারা সবাই মিলে ছবিটা দেখতে আসুন। আমার ধারণা এই ছবিটা আপনাকে খালি হাতে ফেরাবে না। না, আমারও মনে হয় যে মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে ছবি যখন প্রচুর মানুষ দেখেছেন, এখনও দেখছেন, বিভিন্ন আঙ্গিকে দাউদ ইব্রাহিমকে দেখানো হচ্ছে, তো তাহলে আমাদের হুগলির ডনকে কেন দেখবেন না কেউ? হ্যাঁ, আমারও সেই প্রশ্ন আর কি। যেমন আমি আরেকজনের কথা বলবো, আমি যার ছবির জনরা আমাকে কম বয়স থেকে আমাকে আকর্ষণ করে আসছে। আমরা যখন কলেজে পড়ি তখন একটা সম্পূর্ণ একটা পাথ ব্রেকিং উপস্থাপনা নিয়ে উপস্থিত হলেন রামগোপাল ভার্মা। হ্যাঁ, রামগোপাল ভার্মা অনেক পরবর্তী ক্ষেত্রে তিনি একটা আত্মজীবনী লেখেন। সেই আত্মজীবনীর নাম হচ্ছে গানস অ্যান্ড থাইস। তিনি তার আত্মজীবনীর ভূমিকাতেই বলছেন যে অমিতাভ বচ্চনের বন্দুক আর শ্রীদেবী থাই মানে জঙ্ঘা তাকে সিনেমা দেখায় নিয়ে এসছে, সিনেমা বানানোতে নিয়ে এসছে। তা যেমন মানে কি করে উনি শিবা বানিয়েছেন, শিবা যখন উনি বানাচ্ছেন, ওটা শিবা উনি বানিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের স্টুডিওতে। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে তো মানে বোম্বেতেও কাজ করলেন সত্যা। এই যে, এবং সবসময় আমরা দেখব যে একজন বহিরাগত একটা অপরাধ জগতের মধ্যে ঢুকে পড়ছে, মানে অ্যাজ ইফ তার ঢোকার কথা ছিল না। শিবাতেও আমরা দেখব যে ঘটনাচক্রে সে অপরাধ জগতের মধ্যে ঢুকে পড়ে, সত্যাতেও আমরা দেখব সে ঘটনাচক্রে অপরাধ জগতের মধ্যে ঢুকে পড়ে। বারবার করে স্টেডি ক্যাম প্রথম ব্যবহার করার কথা রামগোপাল ভার্মা তার ওই আত্মজীবনীতে বলছেন, যে আমি দেখতে পাচ্ছি যে স্টুডিওতে পড়ে আছে কিন্তু স্টেডি ক্যামটা কেউ ব্যবহার করছে না। আমি ওই স্টেডি ক্যামটা প্রথম ব্যবহার করলাম ওই স্টুডিওতে। তো সেই রকম মানে আমাদের হাতের কাছেই হয়তো অনেক অস্ত্র পড়ে আছে, আমরা সেটা খেয়াল করছি না। কিন্তু আমার এখানে যে বিষয়টা দেখানো হচ্ছে, ওখানে প্রধানত মানে মারিও পুজোর গডফাদার সিনড্রোমই রামগোপালের ছবির মূল উপজীব্য। মানে অপরাধ জগৎকে দেখানোর ছলে অপরাধ জগৎকে বন্দনা করো। গম্ভীরা যখন এরকম একটা চরিত্র, সেই চরিত্র করার আগে কখনো কি মনে হয়েছে যে অন্তত ফার্স্ট টেকের আগে কখনো কি মনে হয়েছে যে কোথাও একটু কনফিডেন্স নড়বড় করছে? না, কারণ তার উল্টো দিকের যে মানুষটা রয়েছেন তিনি একজন ভালো অভিনেতা, ভালো রাইটার এবং ভালো ডিরেক্টর।
এবং সত্যি কথা যে আমাদের হুব্বার প্রথম দিন থেকে আমরা যেরকমভাবে কাজ করেছি, একবারের তরেও এই বিষয়টা আমাদের কখনো মনে হয়নি। আমি আর অশোকদা আস্তে আস্তে ওই কথাটাই বলছিলাম আমরা, যে আমরা হয়তো অন্যান্য ছবি কখন কি করব বা এর আগে যা করেছি, যে পরিধিতে আমরা কাজ করেছি, এবং ব্রাত্যদা সত্যি যে আমাদের প্রত্যেকটা শটের সময় এসে বুঝিয়ে দেওয়া, এবং আমরা যদি টেন্স থাকতামও যে এটা কি হবে, কিভাবে হবে না হবে, যতটা সহজভাবে আমাদেরকে বোঝানো যায়, কারণ আমরা কারণ ওই theatre পার্টটা করি। দে আর দ্য বেস্ট। আমরা থিয়েটারটা আমি ওটা ওদের বোঝাতে পেরেছিলাম, তোমরাই এখানে অনিবার্য ছিলে। বড় ব্যাপার হচ্ছে যে আমরা যারা যারা কাজ করছি ওখানে, আমরা প্রত্যেকে থিয়েটারের বন্ধু, একে অপরকে কম বেশি খুব ভালোভাবে চিনি, যার জন্য ওই দেওয়া নেওয়াটা আমাদের খুব ভালো হয়েছিল। আমাদের বুঝতে অসুবিধে হয়নি যে মানে আমাদের নির্দেশক আমাদের কাছ থেকে কি চাইছে বা আমরা কি করতে পারি। যেমন আমাদের মেজোবেলার হুব্বা যখন আমরা বাইক নিয়ে রান করছে, তখন একজন দুজন হয়তো বাইকে একটু আনকমফোর্ট ফিল করছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার বাইক রেখে বা আমরা দুজন তিনজন যারা বাইক চালাতে পারি তারা রেখে গিয়ে তার সঙ্গে একটু ইয়ে করে নেওয়া, আমরা দেখে নিচ্ছি বিষয়টা। মানে কোথাও না কোথাও গিয়ে এইটা ওই এনার্জি, ওই জোশ কোথাও ওটা এসেছে, কিন্তু অপর প্রান্তের যে মানুষটা বসে রয়েছে, যার মধ্যে সব সময়ের ওই জোশটা কাজ করছে যে এইটা এরকমভাবে হবে, ওইটা ওরকমভাবে হবে, ওইটা এরা হবে, সেইটা কোথাও গিয়ে আমাদের মধ্যে সবার মধ্যে কাজ করেছে, এবং সেইটা প্রতিফলিত হয়েছে আমাদের হুব্বাতে। অশোকদা, স্টেজ আর ক্যামেরার সামনে, স্টেজ থেকে ঠিক কোন জায়গা বা বলা যেতে পারে স্টেজ থেকে ঠিক কি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান? এক্সপিরিয়েন্স, এবং এই চরিত্রটা যখন পাই তখন ব্রাত্যদা একভাবে আমাকে বোঝান, এবং খুব সুবিধা হয়েছিল। ব্রাত্যদার সঙ্গে রাজনীতি নিয়ে নানা বিষয়ে নানা সময়ে কথা হয়েছে, খুব দ্রুত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছিল যে নির্দেশক কী চান, আমাকে কি করতে হবে। তো ফলে সেই জায়গা থেকে খুব একটা অসুবিধা হয়নি। আর স্টেজ থেকে মানে আমি বলছি যে অভিনয়ের খুঁটিনাটি যেগুলো বড় হওয়া, মানে শিখতে শিখতে বড় হওয়া, সেইগুলো তো এক্সপিরিয়েন্সগুলো থাকে। আর ক্যামেরার সামনে আমি খুব বেশি অভিনয় করি না, তো ফলে ওই নির্দেশক একটু বলে দিলে সুবিধা হয়, সেই রকমগুলোই ঘটেছে আর কি। বুদ্ধদেব, যদি বলি যে শুটিংয়ে বা এন্টার প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় এমন কোনো ঘটনা, খুব ছোট কোনো ঘটনা হয়তো, কিন্তু যেটা পরবর্তীতে যতদিন কাজ করবেন ততদিন আপনার মাথায় থেকে যাবে, এরকম কোনো ঘটনা মনে পড়ছে? হ্যাঁ, সেটা আছে, সেটা প্রথম দিনই আছে। সেটা হচ্ছে যে ওই যে বিশ্বাস বা কনফিডেন্সের কথা বলা হলো, সেইটা আমার প্রথম শট ছিল যখন হুব্বা তার বাবাকে আর কি মুখাগ্নি করতে এসেছে। এটা শ্মশানের স্থান, সেখানে আর কি প্রথম বাঘা আর কি হুব্বাকে অ্যাটাক করবে। তো আমার এই শটটা প্রথমত মজার বিষয় হচ্ছে যে ওই শটটা প্রথমে প্ল্যান ছিল না, আমাকে সকালবেলায় ফোন করা হয়েছিল। হ্যাঁ, ওই দিন আমি ঠিক করি ওর ওই আগের দিনের একটা ওই কাজ দেখে রিহার্সালে, যে ও কথা ছিল যে ও দলবলকে পাঠায়। তো আমি ঠিক করি যে না, বুদ্ধকে আমি এখানে কাজে লাগাবো, বুদ্ধর এই এনার্জিটা আমার লাগবে। মানে ফলে ওকে আমি একটু বলি যে তুমি সেদিন রাত্রিবেলা ভেবেছি আমি, যে রাত্রিবেলা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বললাম জানি না, হয়তো অন্য কোথাও রিহার্সাল বা শো এইসব হলে তো হয়ে গেল, যদি না হয় দরকার হলে তাহলে দরকার হলে ধরে বেঁধে যেভাবে হোক মুখে হালকা একটা রুমাল দিয়ে চেপে ক্লোরোফর্ম দিয়ে যদি কোনোভাবে ফ্লোরে এনে ফেলা যায়, তা ওটা আবার জাগিয়ে টাগিয়ে দেবো আমরা জল টল ঢেলে। হ্যাঁ, তো যাই হোক ও ফাঁকাই ছিল, ওকে পেয়ে গেলাম। ও বললো আমি আসছি ব্রাত্যদা সকালবেলা। আমার মনে আছে 5:30 আমি ওকে ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ, সকাল 5:30। সকাল 5:30। আমার ঘুম হচ্ছে না তো, কেন ওকে পাবো কি পাবো না। তো ফোন করা হলো, আমি আসলাম। তখন এবার যেটা বলা হচ্ছিল যে ব্রাত্যদের এনার্জি, চারিদিক পুরো গরম, পুরো আর কি সব লোকেশন পুরো আউটডোর শ্যুট হচ্ছে, সমস্ত লোকেরা রয়েছে, সিন হয়তো ঠিকঠাক যাচ্ছে বা যাচ্ছে না, অভিনেতারাও একটু ভয় ভয়ে আছে ঠিকঠাক না গেলে কি হবে। তো এখন আমি তখন বাইরে বসে তখন সবটা দেখছি। আমি ছিলাম, অনুজয় ছিল, অনুজয় ছিল, আরও দু একজন ছিলেন, মোশাররফ করিমের শট চলছে, তো আমরাও একটু ভয় ভয় ছিলাম। তখনও লাঞ্চ হয়নি, উনি এতটাই টেন্সড যে লাঞ্চ তখনও পর্যন্ত লাঞ্চ আওয়ার পেরিয়ে গেছে, কাজ চলছে। এবার আমার ওই শট ছিল প্রথম, যে ওই স্ক্রিনে ঢুকে আর কি হুব্বাকে অ্যাটাক করব। ফার্স্ট শট হলো, আমি দেখলাম পুরো মাহল বদলে গেল। উনি অ্যাক্টারদের উপর ডিপেন্ড করতে শুরু করলেন, এবং তারপরে ওই সিন বাড়তে থাকলো। মানে আচ্ছা এইটা হলো, তাহলে এবার এখান থেকে ওইটাই যাও, আচ্ছা তাহলে এইভাবে ধাওয়া করো, তাহলে এইভাবে ফায়ারটা হোক, এই এবার তখন
অ্যাক্টর হিসেবে নিজের প্রতি একটা আলাদা রকমের বিশ্বাস তৈরি হতে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি বলতে চাইছে যে আমরা সেদিনকে লাঞ্চ দিইনি। না, তারপর আমরা সত্যি 5:30 6টার সময় গিয়ে লাঞ্চ করেছি, কিন্তু সেই আমি যে খাওয়া খিদেটা কাজের আনন্দে আমরা সবাই ভুলে গিয়েছিলাম। এবং তখন ওই মোমেন্টটা যে একজন ডিরেক্টর যখন বিশ্বাস করতে শুরু করে একজন অভিনেতাকে, তখন যে না, আমি ফার্স্ট শট দেখে ওই মনিটরে বলি ব্রেভো বুদ্ধ, অদ্ভুত না একটা অ্যাড্রিনালিন রাশ হয় এবং অদ্ভুত এক ধরনের আনন্দ হয়। সেই 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 মানে অনুভূতিটা না আমি প্রকাশ করতে পারবো না, ওটা থেকে যাবে, ওটা আমাকে অনেকটা দিয়েছে। প্রাতঃদার সময় যেহেতু একেবারে শেষ, তো দুষ্টু লোকেদের গল্প তো এখানে শেষ করতে হবে। মানে স্ক্রিনের পিছনে দুষ্টু লোকগুলো মোটেও দুষ্টু লোক না, আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি। এতক্ষণ কথা বলে তো আমার মনে হয় আপনাদের মনে হয়েছে। তো দুষ্টু লোকেদের গল্প যখন স্ক্রিনে কেউ দেখতে যাবেন, তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে এটা একটা মানে অ্যাকশন প্যাকড এন্টারটেইনিং ফিল্ম। এটার মধ্যে দ্য সাগা অফ সাবার্ব লাইফ, একটা আমাদের চারপাশে, আমরাও তো আসলে এখানে যারা বসে আছি আমরাও বহিরাগত, আমরাও কোনোভাবে যখন আমরা হচ্ছে ওই ধরা যাক খর্দা বা সোদপুর বা দমদমের শহরতলির ছেলে, ওই সত্যা বা আমাদের শিবার মতোই একটা দক্ষিণ কলকাতার কোনো ঝাঁ চকচকে রাস্তায় গিয়ে বুরবাগ বনে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, বা লামার্স স্কুলে বা হুব্বা হয়ে যায়। লামার্স বা সেন্ট জেভিয়ার স্কুলে যদি কাকুরগাছি আদর্শ বিদ্যালয়ের কোনো ছেলে যদি ঢুকে পড়ে, বা অমুক দেশবন্ধু স্কুলের ছেলে যদি ঢুকে পড়ে, তার যে বহিরাগত ফিলিং হয়, তা আমরা টালিগঞ্জ ওই রকম একটা বহিরাগত জায়গা নিয়েই, আমার তো বরাবর নিজেকে স্ট্রেঞ্জারই মনে হয়েছে এই এলাকায়। তো সেই রকম একটা স্ট্রেঞ্জারের মন নিয়েই আমরা একটা ছবি করেছি। কিন্তু আমার মনে হয় আমাদের মতো মনের অনেক লোকেরা আছেন, তা আমি চাইবো তারা এই ছবিটা দেখুন।